আপনি নিশ্চয়ই শুনছিলেন যে শব্দগুলো খুব হৃদয় বিদারক কয়েকটা শব্দ আছে, কয়েকটি শব্দ, কষ্টকর শব্দ আছে এবং খুব ক্ষোভের কিছু শব্দ আছে, হতাশার কিছু শব্দ আছে। কেন তিনি হঠাৎ করে এই ক্ষোভের বহিঃপ্রকাশ কেন তিনি এটি এই পোস্টে দিয়েছেন তিনি মঙ্গলবার দুপুর 1:50 দিকে, যেটি শপথ হওয়ার পরে? ওনার জায়গা থেকে ওনার এই ধরনের প্রতিক্রিয়া কিছুটা স্বাভাবিক, কারণ তিনি তো জুলাই যোদ্ধা একজন, তিনিও নিপীড়িতদের একজন। তো আবার এবারের মতো আগেরবারও কিন্তু তিনি দল দুটোকেই, বিএনপি এবং জামাতকে একই রেঞ্জে গালমন্দ করেছেন। তখন কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করেননি। বিশেষ করে উপদেষ্টা থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের এই আমলাতন্ত্রকে, বিশেষ করে ভারী ভারী পদগুলো ডিসি, এসপি, ওসি, যেগুলো দুটো দল ভাগাভাগি করে নিয়েছে, তার ওই অবস্থান থেকে ওই তথ্য উপদেষ্টা ছিলেন, ওই তথ্য দেয়া কিন্তু খুব ঝুঁকিপূর্ণ ছিল। তো তাতে আমরা খেয়াল করেছি এতে তার সমস্যা হয়নি, কিন্তু সরকার থেকেও তাকে কিছু বলা হয়েছে বলে আমরা জানি না, বা দু দল থেকেও খুব আপত্তি করা হয়নি। যে বেশি বিএনপি নিয়েছে, জামাতও যথেষ্ট নিয়েছে, ফাঁকে এনসিপিও দু একটা নিয়েছে। অর্থাৎ এগুলো আমরা তথ্যমূল্য হিসাবে যদি নিয়ে নেই, তথ্য পেলাম। এরপরে তিনি ধারণা ছিল, কেউ কেউ বাজারে একটা হাইপ ছিল যে তিনি এনসিপিতে আসেননি। তিনি পদত্যাগের পর বা তার মেয়াদের পর তিনি দেখা গেছে নিজের মতো করে আছেন। তো তার আরেকটা আইডেন্টিটি কিন্তু আমরা ভুলে যাচ্ছি। প্রধান উপদেষ্টা তার পিঠ চাপড়ে বিশ্বসভায় গিয়ে বলেছিলেন যে তিনি জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড। তখনও তিনি কিন্তু এক ধরনের একটা চিহ্নিত হয়ে গেলেন, প্রকারান্তরে অনিরাপদ হয়ে গেলেন। ঠিক এই সময়ে এসে আবার তিনি একটা বোমা ফুটানালেন, কিন্তু এখানে আবেগঘন কথাও আছে, গালমন্দও আছে। তো আবেগের জায়গাটা কিন্তু যথার্থ, কারণ এই জুলাই যোদ্ধাদের প্রতি আবেগ থাকারই কথা, অবজ্ঞা থাকা উচিত নয়। আর যেটা বলেছেন দুই দলকে গালমন্দ করতে গিয়ে যে ভাগাভাগি করে নিয়েছেন, এটা খুব একটা অস্বীকার করার সুযোগ নাই, যেহেতু আওয়ামী লীগ দেশে নেই। দুই প্রধান দুই রাজনৈতিক মধ্যে ভাগাভাগিটা হবে। তো যত বিতর্ক থাকুক, সমালোচনা থাকুক, নির্বাচনটা তো হয়েছে। যে নির্বাচনটা নিয়ে একটা সংশয় ছিল, সন্দেহ ছিল, কখনই আসলে আপনি কি দেখছেন? আমি আশাবাদী যে অন্তত শুরুটা করেন। সেটা কিভাবে? সেটা ভোটের অনুপাতে করেন আর আসনের অনুপাতে করেন, অন্তত শুরুটা করে দেন। আর সেটা এই কথাও তো সত্য, সংবিধানে যে নেই এটাও তো সত্য, জুলাই সনদে আছে, আবার এটাও সত্য। অর্থাৎ এখানে বোঝাপড়া খুব জরুরি। কোন অনুপাতে করা উচিত আসলে? অনুপাতটা হবে বোঝাপড়া দিয়ে। দুই দল যদি এক জায়গায় বসতে পারে, বোঝাপড়াটা আসলে কোন দিকে আসবে? সংখ্যা দিতে হবে, ভোটের সংখ্যা না আসনের সংখ্যা, এটি নিয়ে এই দুই জায়গায় তাদের মধ্যে বিভক্তি, টানাপোড়েন। অর্থাৎ যেটা বলছিলাম যে তারা খুদ ধরাটা বন্ধ করতে হবে, অন্তত শুরুটা করলে। এই যে নির্বাচনটার প্রশ্নে যে কথা বলছিলাম, যে অন্তত শুরুটা হয়েছে, আমরা আশা করবো আগামী নির্বাচনটা আরও প্রশ্নমুক্ত হবে, আরও অংশগ্রহণমূলক হবে। যেখানে হচ্ছেই না, হওয়ার আগেই যখন এই বয়ান শুরু হয়, কিভাবে হবে, এটা হলে সেটা হবে না, সেটা হলে এটা হবে না, কয়েকদিন কিন্তু এই ধরনের এই দাবিনামা আমাদেরকে কিন্তু খুব সংশয়ে ফেলেছিল, যে আগে এটা হতে হবে, পরে ওইটা, বা এটা না হলে সেটা নয়। ডিসেম্বরে নির্বাচন হলেও হবে, ফেব্রুয়ারিতে হলেও হবে, মাঝে দিয়ে কিন্তু কেউ কেউ বলতে শুরু করেছিলেন না হলেও হবে। অর্থাৎ না হলেও হবে, যেন না হয়, অন্তত হওয়া শুরু করুক। আর এটা বাইরের থেকে কেউ আরোপ করে হবে না, এটা দুই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সংসদে ভোটের অঙ্কে এক ধরনের অনুপাত, আসনের অঙ্কে আরেক ধরনের অনুপাত। হয়তোবা তারা বসলে, রাজনীতিবিদরা বসলে এমন সমস্যা নেই বাংলাদেশে বা পৃথিবীতেই নেই যেটার ফয়সালা না আসে। তারা একসাথে বসুক, দেখবেন ফয়সালা বের হয়ে যাবে, আসতে বাধ্য। রাজনীতিবিদরা যত দ্রুত একটা ফয়সালা রচনা করতে পারেন, বের করতে পারেন, অন্য কোনো প্রফেশন থেকে সেটা পারে না। এবং যুগে যুগে এটা প্রমাণিত, কোনো ফয়সালা সংবিধান দিয়ে আসেনি এই ধরনের, অথবা আইন দিয়েও আসে না, সেটা বোঝাপড়ার মধ্য দিয়ে আসতে হয়। এই দল দুটো যদি তাদের ত্যাগের কথা মনে করেন, একটু একটু তাদের নির্যাতন, নিপীড়ন, কষ্টের কথা মনে করেন, নিশ্চয়ই একটা ফয়সালায় তারা আসতে পারবেন। জি, আপনার কাছে আমি আবার ডক্টর শিববির আহমেদের কাছে আসতে চাই। এবার নির্বাচনে ইসলামী দলগুলো নিয়ে বেশ আলোচনা আছে এবং তাদের একটু উত্থান আছে, সেটিও আমরা পরিসংখ্যানেও দেখছি এবং ভোটের দিক থেকেও আমরা দেখছি। আপনার কাছে কি মনে হয় আসলে এই উত্থানটা কি তাদের জন্য ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হবে মনে করেন আপনি?
এটা ইসলামী রাজনৈতিক দলগুলোর যে উত্থান বলি আমরা, এটাকে উত্থান বলতে পারি, অথবা বলতে পারি যে তাদের যে গণভিত্তি তৈরি হয়েছে জনগণের মাঝে, সেটাও বলতে পারি। চিরাচরিত মতোই জামাত সবচেয়ে বড় দল হিসাবে আবির্ভূত হয়েছে, আগেও ছিল ইসলামী দলগুলোর মধ্যে বড় দল। এবারে আমরা দেখেছি সেকেন্ড হাইয়েস্ট দল হিসাবে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারা 2টো করে আসন পেয়েছে। থার্ড হাইয়েস্ট দল হিসাবে চরমনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দল পেয়েছে। মোটামুটি এই 4টা দলেই হচ্ছে ইসলামী দলগুলোর প্রতিনিধি হিসাবে সংসদে আসন পেয়েছে। এর বাইরে বিএনপির সাথে একটা ইসলামী দল ছিল জমিয়ত, ওনারা কোনো ইসলামী আসন আন্দোলনের পাননি। মধ্যে 2টা, ইসলামী আন্দোলন একটা, ইসলামী আন্দোলন একটা, খেলাফত মজলিস একটা, বাংলাদেশ খেলাফত মজলিস একটা, দুইটা। খেলাফত আন্দোলন আছে একটা, হ্যাঁ। জি, খেলাফত তো আন্দোলন একটা এর বাইরে জামাত জোটে আরও কিছু ইসলামী দল ছিল, তারা আসন পাননি। আর খেলাফত মজলিস পেয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে, চরমনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে। তো এই 4টা দলকে আমরা যদি প্রধান 4টা ইসলামী রাজনৈতিক দল বলি, সংসদে একসাথে প্রতিনিধিত্ব করতেছে। এটাও প্রথমবারের মতো বলা যায় যে 4টা রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যাচ্ছে সংসদে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেটা আমি আগেও একবার মেনশন করেছিলাম, যে যেটা মনে করা হয় যে ইসলামী রাজনৈতিক দলগুলোকে নারীরা ভোট দিবে না, কিন্তু আমরা দেখলাম যে জামাত নারীদের ভোট বেশি পেয়েছে, যে 1600 আসন নেত্র নিউজ অ্যানালাইসিস করেছে। এবং তরুণদের আরবান মিডল ক্লাসে জামাতের যে সমর্থন এবার বেড়েছে, এটা আমরা অতীতে দেখিনি। যে জামাত কিন্তু ঢাকায় কখনো আসন পায়নি অতীতে, এবারই প্রথম পেল। এবং একদম বলা যায় চমক, যে ঢাকার অর্ধেক এখন জামাত। তো এইটা আমি মনে করি জামাতের যে গ্রহণযোগ্যতা, এটা অনেক 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 জনগোষ্ঠীকে কানেক্ট করতে পেরেছে, যা আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে নানান শ্রেণীর মানুষের কাছে। তো এটা নিঃসন্দেহে তাদের ধরে রাখার একটা চ্যালেঞ্জ তো থাকবেই, যে তারা যে ধরনের ইশতেহার দিয়ে, যে ধরনের বক্তব্য দিয়ে জনগণের কাছে পৌঁছেছে, সেই বিষয়টি জনগণের কাছে আসলে ধরে রাখা, বাস্তবায়ন করা। এখন জনগণের কাছে বলা যায় এবারেই প্রথমবারের মতো তারা জনগণের কাছে এতটা পৌঁছতে পেরেছে। এর আগে নানানভাবে নিপীড়নের মধ্যে তারা ছিল, দল অত বড় ছিল না, বা মিডিয়ার অ্যাটেনশন ছিল না, সে কারণে বৃহৎ জনগোষ্ঠীর কাছে তারা পৌঁছতে পারেনি। তাদের ব্যাপারে অনেক রকমের মিসকনসেপশন বাজারে প্রচলিত ছিল। সবচেয়ে মিসআন্ডারস্টুড একটা পার্টি হিসেবে ছিল, যেটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মিথগুলো ভাঙা শুরু করলো, যে তরুণরা, নারীরা জামাতকে পছন্দ করা শুরু করছে। তো আমি মনে করি এটা জামাতের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবারে নির্বাচনে। সো তাদেরকে চেষ্টা করতে হবে যে এটা যেন তারা ধরে রাখতে পারে।